আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি ভালো আছে সবাই। তো আমরা গত ক্লাসে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়েছি। যাদের ক্লাসগুলো মিস হয়ে গেছে অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবা। আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি যে কীভাবে খনিজ লবণগুলো পরিশোষিত হয়, সক্রিয়ভাবে হয়, নিষ্ক্রিয়ভাবে হয়। তো সক্রিয়ভাবে কিভাবে হয়, নিষ্ক্রিয়ভাবে কিভাবে হয়, এটার জন্য বেশ কয়েকটা মতবাদ আছে। এই প্রত্যেকটা মতবাদ আমরা একদম ভেঙে ভেঙে পড়েছি। যারা ক্লাসগুলো করেছে আশা করি এইগুলো আর ভর্তি পরীক্ষা পর্যন্ত আর ভুল হওয়ার কথা না। হ্যাঁ, তো আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে এই যে খনিজ লবণ যে পরিশোষিত হচ্ছে এটার প্রভাবকটা কি, কী কী প্রভাব এটার মধ্যে কাজ করে। তাহলে আমি যদি বলি যে খনিজ লবণ পরিশোষণের হ্যাঁ কী কী প্রভাবক কাজ করে, খনিজ লবণ পরিশোষণের প্রভাবক। আমরা এটা একটু দেখি যে খনিজ লবণ পরিশোষণের কী কী প্রভাব এটার মধ্যে কাজ করতে পারে। আমরা একটু করে চিন্তা করি যে কী কী প্রভাবগুলো বিস্তার করে, অর্থাৎ প্রভাবক হচ্ছে কোন কোন জিনিস খনিজ লবণ পরিশোষণের প্রভাবক, মানে কোন কোন বিষয়গুলো খনিজ লবণের পরিশোষণটাকে বাড়াবে অথবা কমাবে, সেই জিনিসগুলোকে আমরা বলবো প্রভাবক। আমি আবারও বলি, খনিজ লবণ পরিশোষণ মানে মাটি থেকে খনিজ লবণটা উদ্ভিদে শোষণ করবে। তখন কোন কোন বিষয়গুলো খনিজ লবণের পরিশোষণটাকে বাড়ায় অথবা কমায়, ওই বিষয়গুলোকে আমরা বলবো প্রভাবক, খনিজ লবণ পরিশোষণের প্রভাবক। তাহলে সিম্পলি আমরা যদি চিন্তা করি, এক নম্বর হচ্ছে আমরা যদি দেখি আয়নের ঘনত্ব। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আয়নের ঘনত্ব। এটা কি আয়নের ঘনত্ব? আমরা আগে লিখে ফেলি আয়নের ঘনত্ব। তারপরে দুই নম্বর হচ্ছে আয়নের লবণ মানেই তো আয়ন, লবণটা তো আয়ন হিসাবে শোষিত হয়, তো লবণ মানে আয়ন। তো এক নম্বর হচ্ছে আয়নের ঘনত্ব। এটা দিয়ে বোঝানো হচ্ছে কি, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে একটু খেয়াল করো যে মাটিতে যদি কোনো একটা লবণের আয়নের ঘনত্ব বেশি থাকে, মাটিতে এই যে এটা যদি মাটি হয়, মাটিতে কোনো একটা লবণের আয়নের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে শোষণটা বেশি হবে, স্বাভাবিক অর্থেই বেশি হবে। যেমন করো সোডিয়াম প্লাস সিএল মাইনাস, সোডিয়াম প্লাস সিএল মাইনাস, সোডিয়াম প্লাস সিএল মাইনাস। যদি প্রচুর পরিমাণে মাটিতে যদি প্রচুর পরিমাণে এই লবণটা থাকে তাহলে এই লবণটা সহজেই বেশি বেশি পরিশোষিত হবে। তাহলে ঘনত্ব বেশি থাকলে বেশি পরিশোষিত হবে, সিম্পল একটা কথা। তো এখানে এটা নিয়ে তো পেঁচানোর কিছু নেই। তাহলে আমরা এখানে সংক্ষিপ্ত আকারে বলতে পারি যে ঘনত্ব বেশি হলে, আয়নের ঘনত্বটা যদি বেশি হয় তাহলে লবণ পরিশোষণ লবণ পরিশোষণ বেশি হবে। তাহলে আয়নের ঘনত্ব বেশি, আমি সংক্ষেপে বলতেছি এটা, আয়নের ঘনত্ব বেশি মানে উপরে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। আয়নের ঘনত্ব বেশি হলে লবণের পরিশোষণটা বেশি হবে, সিম্পল। এখন আমরা যদি আসি যে মাটিতে লবণের ঘনত্বের কথা বলা হচ্ছে, এখানে মাটিতে লবণের ঘনত্ব, আয়নের ঘনত্ব। তো এখন আমরা যদি চিন্তা করি যে আর কি, আর হচ্ছে আয়নের পারস্পরিক ক্রিয়া, আরেকটা হচ্ছে আয়নের পারস্পরিক ক্রিয়া। হ্যাঁ, আয়নের পারস্পরিক ক্রিয়া, ঠিক আছে, আয়নের পারস্পরিক ক্রিয়া। তো এটা খেয়াল করো, আয়নের পারস্পরিক ক্রিয়া সেটা হচ্ছে যে এরকম অনেক সময় হয় না যে অমুক বড় ভাই তার এক বান্ধবীকে নিয়ে বা গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো একটা গলিতে ঢুকছে। তো ওই জায়গায় ছোটো ভাই যদি যায় বা কলেজের জুনিয়র যদি যায়, জিনিসটা একটু খারাপ দেখায়, মানে ভয়ে যাবে না, কারণ অমুক ভাই এখানে গেছে। তো ছোটো ভাইগুলো কী হবে, যদি জারগা হয় আমার মতো যদি একটু হয় তাহলে গিয়ে ডিস্টার্ব করবে, কিন্তু নর্মালি কিন্তু যাবে না। তো দেখো এখানে বলা হচ্ছে যে আয়নের পারস্পরিক ক্রিয়া মানে বোঝানো হচ্ছে, ধরো এখানে ক্যালসিয়াম আয়ন আর হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, এই দুইটা আয়ন যদি উপস্থিত থাকে এই জায়গাটার মধ্যে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম যদি এখানে উপস্থিত থাকে যদি, তাহলে এই পটাশিয়াম আয়নটা এখানে কম পরিশোষিত হবে। অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নের পরিশোষণ এই পটাশিয়াম আয়নটাকে বাধা দিবে। তাহলে এরা মনে করো বড় ভাই, এই হচ্ছে ছোটো ভাই। তো এই দুইটা গিয়ে কী হবে, এই দুইটা যখন পরিশোষিত হবে তখন এটা কম পরিশোষিত হবে, এইগুলোর দ্বারা এটা বাধাগ্রস্ত হবে। এগুলোর দ্বারা এটা বাধাগ্রস্ত হবে। তো আমরা এটা বলতে পারি যে একটি আয়ন শোষিত হলে অন্য একটি আয়নের উপর তার প্রভাব বিস্তার করে,
যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি কি করবে, পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। তা আমরা বলতে পারি যে এদের উপস্থিতি, পারস্পরিক ক্রিয়াটা হচ্ছে এটাই যে একটি আয়নের উপস্থিতি অন্য আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। তো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো যে ক্যালসিয়াম 2+ ও ম্যাগনেসিয়াম 2+ এর উপস্থিতি পটাশিয়াম আয়ন শোষণকে বাধাগ্রস্ত করে, হ্যাঁ, শোষণকে বাধাগ্রস্ত করে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা পয়েন্ট আশা করি মনে রাখতে পারবো, কারণ লবণ মানেই হচ্ছে আয়ন। তাহলে একটা হচ্ছে আয়নের ঘনত্বটার কথা বলবো আমরা, একটা হচ্ছে আয়নের পারস্পরিক ক্রিয়ার কথা বলবো, সিম্পল। তারপর আমরা যদি আসি 3 নাম্বার, আর কিছু আছে কি এখানে আমরা দেখি তো। হ্যাঁ, অবশ্যই আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি পরবর্তীতে যদি দেখি, ওই সালোক সংশ্লেষণের বেলায় আমরা বলি আলো একটা প্রভাবক, সালোক সংশ্লেষণের বেলায় যেমন আমরা বলি তাপমাত্রা একটা প্রভাবক। এই কথাগুলো আমরা এখানে বলবো। হ্যাঁ, আলো এবং তাপমাত্রার কথা বলবো। তাহলে আমরা এই যদি বলি যে আলো একটি কি প্রভাবক, তারপর হচ্ছে 4 নাম্বার তাপমাত্রা একটি কি প্রভাবক। এখন যদি বলো যে স্যার আলোটা কিভাবে প্রভাবক হয় বা তাপমাত্রাটা কিভাবে প্রভাবক হয়, আচ্ছা তাহলে আমরা তাপমাত্রাটা আগে বলে ফেলি। তাপমাত্রা এখন তাপমাত্রা হচ্ছে, খেয়াল করো, একটা সংকীর্ণ পরিসরে আমি যদি তাপমাত্রা বাড়াতে থাকি তাহলে লবণ পরিশোষণটাও বাড়বে একটা নির্দিষ্ট সীমার মধ্যে। আবার খুব বেশি বাড়াইলেও হবে না, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, নির্দিষ্ট রেঞ্জ বলতে আমরা যেটা বুঝি, ওই যে সালোক সংশ্লেষণ বাড়ে কখন 22 থেকে 35, তাই না? এই রেঞ্জের মধ্যে যদি বাড়াতে থাকি তাহলে সালোক সংশ্লেষণ বাড়ে। 22 থেকে 23, 23 থেকে 24 এভাবে যদি বাড়াতে থাকি সালোক সংশ্লেষণটাও বাড়ে। এই সীমার মধ্যে যদি বাড়াতে থাকি তাহলে বাড়বে, কিন্তু এইটার থেকে যদি বেশি বাড়ায় ফেলি, 35 থেকে বেশি গেলে বাড়বে না, 22 থেকে কমাইলেও কিন্তু হ্যাঁ আর বাড়বে না। তো এটা হচ্ছে মানে এখানে সীমাটার কথা বলা হয় নাই, যদিও সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা জানি এক্স্যাক্টলি সেটা হচ্ছে 22 থেকে 35, কিন্তু আমরা এই জায়গাটার মধ্যে মানে লবণ পরিশোষণের জন্য যে রেঞ্জটা বা সীমাটা কত, ওই সীমাটা আমাদের বইয়ে দেয়া নাই। তবে আমরা চেষ্টা ততটুকু জেনে রাখবো সংকীর্ণ সীমার মধ্যে। হ্যাঁ, যদি তাপমাত্রা বাড়াতে থাকলে সংকীর্ণ সীমার মধ্যে আমরা যদি তাপমাত্রা বাড়াই, খেয়াল করো একটু দেখো, এই যে সংকীর্ণ সীমার মধ্যে তাপমাত্রা যদি বাড়াতে থাকি তাহলে লবণ পরিশোষণটা কি হবে, লবণ পরিশোষণটাও বাড়বে। কোন সীমার মধ্যে আমরা একটু ব্র্যাকেটে লিখে দিই, এটা হচ্ছে সংকীর্ণ সীমার মধ্যে, সংকীর্ণ সীমার মধ্যে। হ্যাঁ, আচ্ছা আমরা আশা করি এটা বুঝে গেছি, মানে একটা সংক্ষিপ্ত পরিসরে আর কি, সংকীর্ণ সীমার মধ্যে লবণ পরিশোষণটাও বাড়বে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা যদি আলোটার কথা বলি, এখানে আলোর বিষয়টা হচ্ছে এরকম, তাপমাত্রা আলো দুটো একসাথে শিখবো প্রায় একই রকম। আলোর বিষয়টা হচ্ছে যে তোমরা অলরেডি জানো যে আলো যখন আলো পড়ে তখন দিন, রাতের বেলাতে আর সূর্যের আলো থাকে না। তা আলো যখন পড়ে তখনই হচ্ছে গাছের মধ্যে যখন আলো পড়ে তখন দিন না দিন। তো দেখো আলো মানেই দিন, আর দিনের বেলায় আমরা জানি পত্ররন্ধ্র খুলে, আর পত্ররন্ধ্র খুললে ওই রন্ধ্রগুলো দিয়ে প্রস্বাদন বেশি হয়, আর প্রস্বাদন বেশি হলে প্রস্বাদনের টানে লবণ পরিশোষণ বেড়ে যায়। দেখো জিনিসটা এরকম, আমি যদি তোমাকে বলি যে দেখো এটা যদি একটা কি হয়, ধরে নাও এটা একটা গাছ, হ্যাঁ, তো এটা হচ্ছে পাতা, হ্যাঁ, এটা হচ্ছে সূর্যের আলো। তো সূর্যের আলো যখন পড়বে মানে তখন দিন, আর দিনের বেলায় কি হয়, এই পত্ররন্ধ্রগুলো খুলে যায়, মানে পাতার মধ্যে কিছু ফুটা থাকে, মানে ছিদ্র থাকে, এইগুলোকে বলা হয় পত্ররন্ধ্র বা পাতার ছিদ্র। হ্যাঁ, ছিদ্র বা ফুটা বলতে একটু খারাপ শোনায়, এই জন্য আমরা এটাকে একটু কঠিন বাংলায় এটাকে আমরা পত্ররন্ধ্র বলে থাকি। হ্যাঁ, তো এখন দেখো, তো দিনের বেলায় আলো যখন পড়ে, অর্থাৎ দিনের বেলায় এই রন্ধ্রগুলো খোলা থাকে, আর খোলা থাকলে জিনিসটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা থাকলে কি হয়, পত্ররন্ধ্র খোলা থাকলে যেটা হয় এদিক দিয়ে পানিটা বাষ্পাকারে বের হয়, যেটাকে আমরা প্রস্বাদন বলি। তাহলে পত্ররন্ধ্র দিনের বেলায় আলো থাকলে, অর্থাৎ দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকলে পানি বাষ্পাকারে বের হয়, মানে এটা প্রস্বাদন হয়। এই প্রস্বাদনের টানেই
পানি বাষ্প আকারে বের হয় মানে কি, তাহলে পানি তখন শোষণও হবে, এদিক দিয়ে যদি পানি বেরো হয় এদিক দিয়ে পানি শোষণ হবে, মানে প্রস্বাদনে একটা টান সৃষ্টি হবে, একটা টান, এদিক দিয়ে পানি বের হচ্ছে এদিক দিয়ে ঢুকতেছে, এই যে প্রস্বাদন টানের কারণে লবণ পরিশোষণটা বেড়ে যাবে, এর সাথে কিছু লবণও ডুববে, ঠিক আছে, এর সাথে কিছু কি ঢুকবে, এর সাথে কিছু কি ঢুকবে বলো, এর সাথে কিছু লবণও ডুববে। ওকে ফাইন, এটা কি দেখা যাচ্ছে, এর সাথে কিছু এইটার সাথে পানির টানের সাথে কিছু লবণ ডুববে। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা কি বলবো, আমরা বলতে পারবো এখান থেকে যে আলো বা দিনের বেলায় কি হয়, আমরা জানি যে দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, দিনের বেলায় পত্ররন্ধ্র কি থাকে বলো, পত্ররন্ধ্র খোলা থাকে, হ্যাঁ পত্ররন্ধ্র খোলা থাকে, আর পত্ররন্ধ্র খোলা থাকলে কি হয়, প্রস্বাদন হয়, হ্যাঁ প্রস্বাদনের হার বাড়ে, প্রস্বাদনের কি বাড়ে, প্রস্বাদনের হার বাড়ে, আর প্রস্বাদনের হার বাড়লে কি হয়, প্রস্বাদন টানের কারণে, হ্যাঁ প্রস্বাদন টানের কারণে খনিজ লবণ পরিশোষণ বাড়ে, লবণ পরিশোষণ বেড়ে যায়, লবণ পরিশোষণ বাড়ে। তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে 5 নাম্বারটা, এখানে আর কি বলতে পারি, আর একটা জিনিস বলতে পারি, সরাসরি প্রস্বাদনের কথা বলতে পারি। আমরা আলোর কথা বললাম না, আলো মানে দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, আর খোলা থাকলে প্রস্বাদনের হার বাড়ে, প্রস্বাদনের হার বাড়লে লবণ পরিশোষণ বাড়ে প্রস্বাদন টানের কারণে। তো আমরা সরাসরি প্রস্বাদনের কথা বলতে পারি, এটা তো আলোর কথা বলছি, আলো প্রস্বাদনকে বাড়ায় তাই লবণ পরিশোষণ বাড়ে। আমরা সরাসরি যদি প্রস্বাদনের কথা বলি, যে প্রস্বাদন যখন বাড়ে, প্রস্বাদনের কথা যদি বলি, এটা পরোক্ষভাবে লবণ পরিশোষণকে বাড়ায়, কারণ পরোক্ষভাবে অনেকগুলো কাজ হয়, আলো থাকা মানে প্রস্বাদনের হার বাড়া মানে লবণ পরিশোষণ বাড়া। তো আমরা এই কথাটা তো এখানে আবার বলতে পারি আলাদা একটা পয়েন্টে, যে প্রস্বাদন যদি বেড়ে যায় তাহলে কি হয়, তাহলে আমরা বুঝতে পারছি লবণ পরিশোষণ বাড়ে, হ্যাঁ লবণ পরিশোষণ বাড়ে, হ্যাঁ আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তো এই যে দেখো, তাহলে আমরা এই 3টা পয়েন্ট একসাথে শিখতে পারি চাইলে, আয়নের ঘনত্ব, আয়নের পারস্পরিক ক্রিয়া, লবণ মানেই আয়ন, তাহলে আয়নের ঘনত্ব, আয়নের পারস্পরিক ক্রিয়া, এই 2টা জিনিস লবণ পরিশোষণের ক্ষেত্রে কীরকম প্রভাব বিস্তার করে বলবা। তারপর হচ্ছে তাপমাত্রা, আলো, আর আলোর সাথে আমরা মনে রাখতে পারবো এই যে প্রস্বাদন, এই 3টা পয়েন্ট একসাথে, তাপমাত্রা, আলো এবং প্রস্বাদন, আর এখানে আয়ন বিনিময়, আয়নের পারস্পরিক ক্রিয়া, এটা খেয়াল করে পড়লে আমাদের জিনিসগুলো মনে থাকবে। কিন্তু এখন আমরা যদি বলি যে এখানে কি আর কিছু প্রভাব বিস্তার করে থাকে, হ্যাঁ থাকে, কারণ আমরা জানি লবণ পরিশোষণ একটা সক্রিয় প্রক্রিয়ায় হয়ে থাকে। লবণ পরিশোষণ কোন প্রক্রিয়া হয়ে থাকে বলো তো দেখি, লবণ যে পরিশোষণ হয় সেটা কোন প্রক্রিয়ায় লবণ পরিশোষণ হয়, তোমরা অলরেডি জানো যে নিষ্ক্রিয়ও হয়, সক্রিয়ও হয়, তবে ম্যাক্সিমাম সময় এরা সক্রিয়ভাবে হয়। তো সক্রিয় লবণ পরিশোষণটা কি হয়, সক্রিয়ভাবে হয়, মানে কি সক্রিয়ভাবে হওয়া মানে কি, এখানে শক্তি ব্যয় হয়, সক্রিয় মানে হয় কি, মানে কি বলো, শক্তি ব্যয় হয়, হ্যাঁ ওকে ফাইন। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি, লবণ পরিশোষণটা সক্রিয়ভাবে হয় মানে কি, শক্তির ব্যয় হয়, শক্তি লাগবে, এখানে শক্তি লাগবে। তো খেয়াল করো, তাহলে শক্তি যদি লাগে তাহলে আমাদের কোন প্রক্রিয়াটা হওয়া লাগবে, আমাদের শ্বসনটা হওয়া লাগবে। তো দেখো এই 3টা পয়েন্ট আপাতত আমরা এই 3টা পয়েন্ট আশা করি বুঝে গেছি, আয়নের ঘনত্ব, আয়নের পারস্পরিক ক্রিয়া, এই 2টা একসাথে, তাপমাত্রা, আলো, আর আলো হইলেই প্রস্বাদন হার বেড়ে যাবে, তাহলে প্রস্বাদন হার বাড়লে লবণ পরিশোষণ বাড়ে। এই জিনিসগুলো কিন্তু আমরা এইভাবে পড়বো, আমরা আরও কয়েকটা পয়েন্ট পড়বো, এগুলো মুছে দিই আমরা, হ্যাঁ আমরা এইভাবে গুছিয়ে পড়লে এগুলো রিডিং পড়ার কোনো পড়া না, এটা এমনিতেই বুদ্ধি করেই এগুলো কি করা যায়, পারা যায়, হ্যাঁ। তাহলে দেখো আমরা যদি একটু করে বলি, সেটা কি বলবো, যে সক্রিয়ভাবে হয় লবণ পরিশোষণটা, যেহেতু সক্রিয়ভাবে হওয়া মানে কি, শক্তি লাগে, আর শক্তিটা কোত্থেকে আসবে, শ্বসন থেকে, হ্যাঁ শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়, এটিপি, শক্তি মানে কি এটিপি, হ্যাঁ এটিপি ব্যয় হয়, আর এটিপিটা কোত্থেকে আসে, শ্বসন প্রক্রিয়া থেকে, হ্যাঁ শ্বসন প্রক্রিয়া থেকে আসে। তো আমরা এখান থেকে বলতে পারি, এখন শ্বসন প্রক্রিয়ার জন্য কি লাগে, শ্বসন বিক্রিয়াটা কি, শ্বসন বিক্রিয়াটা হচ্ছে C6H12O6 প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি, এটা তৈরি হওয়া কি, আমরা এই প্রক্রিয়াটাকে আমরা শ্বসন বলতেছি,
হ্যাঁ, তো দেখো তোমাকে কিন্তু এই যে খনিজ লবণ পরিশোষণের পেছনে যে কী কী প্রভাবকগুলো সেটা তো মুখস্থ দরকার নাই, এটা বুদ্ধি করে করে কিন্তু বের করে ফেলা যায়। হ্যাঁ, সেটা আমরা কি বলতে চাচ্ছি, আমরা অলরেডি জানি যে লবণ পরিশোষণ মানে শক্তির প্রয়োজন হয়। তো এই শক্তিটা এই যে লবণ পরিশোষণটা সক্রিয়ভাবে হয়, সক্রিয়ভাবে হওয়া মানে শক্তি ব্যয় হওয়া, শক্তি মানে এটিপি ব্যয় হওয়া। তাহলে এটিপি বা শক্তি কোন প্রক্রিয়ায় তৈরি হয়, শ্বসন প্রক্রিয়ায় তৈরি হয়। শ্বসন প্রক্রিয়াটা কি, যে গ্লুকোজ আর অক্সিজেন বিক্রিয়া করে এই যে কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি আর এটিপি তৈরি হওয়া, এই যে শক্তিটা, এই এটিপি তৈরি হওয়া, এই শক্তির মাধ্যমেই কিন্তু লবণটা শোষণ হয়। তো আমরা কি বলতে পারি, লবণ পরিশোষণের জন্য শ্বসনের প্রয়োজন হয়, লবণ পরিশোষণের জন্য শক্তির প্রয়োজন হয়, মানে শ্বসনের প্রয়োজন হয়। তো শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় ওই শক্তিটা ব্যয় করে সক্রিয়ভাবে লবণ পরিশোষণ হয়। আমি আবারও বলতেছি, শ্বসন প্রক্রিয়ায় যে শক্তিটা উৎপন্ন হবে ওই শক্তিটা ব্যয় করে সক্রিয়ভাবে লবণটা পরিশোষণ হবে। তো আমরা একটা জিনিস খেয়াল করি ভালো করে, তাহলে একটা উদ্ভিদে আমার শোষণ হওয়াটা জরুরি, লবণ যখন পরিশোষণ হবে তখন কি হওয়া জরুরি বলো তো? একটা উদ্ভিদে যখন লবণ শোষণ হবে তখন কি হওয়া জরুরি? লবণ পরিশোষণের জন্য আমার শ্বসনটা জরুরি। আর শ্বসনের জন্য আমার কি দরকার? শ্বসনের জন্য আমার দরকার গ্লুকোজ। হ্যাঁ, তো শ্বসনের জন্য আমার কি দরকার? গ্লুকোজ দরকার। আর কি দরকার? অক্সিজেন দরকার। হ্যাঁ, অক্সিজেন দরকার। তাহলে আমরা এই দুইটাও হচ্ছে প্রভাবক। তো আমরা এক নম্বর কয়টা পড়ছিলাম? 6টা। হ্যাঁ, তো আমরা আরটা কি পাচ্ছি? আমরা পাচ্ছি গ্লুকোজ। হ্যাঁ, আমরা পাচ্ছি এখন কি? গ্লুকোজ। এটাকে আমরা শ্বসনিক বস্তু বলতে পারি। গ্লুকোজ বা কি? শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু, কারণ শ্বসনটা তো এইটা না থাকলে তার শ্বসন হয় না, এটা মূল বস্তু, শ্বসনিক বস্তু। তাহলে দেখো, এই খেয়াল করো কি বলতেছি, তো শ্বসনিক বস্তু যদি বেশি থাকে, তো শ্বসনিক বস্তু যদি বেশি থাকে তাহলে শ্বসনটা বেশি হবে। গ্লুকোজ বেশি থাকলেই তো শ্বসন বেশি বেশি হবে। তো শ্বসনিক বস্তু যদি বেশি থাকে তাহলে আমরা এটা এইভাবে দেখাতে পারি, যদি বেশি হয় তাহলে লবণ পরিশোষণটাও কী হবে? লবণ পরিশোষণ বেশি হবে। কেন বেশি হবে? কারণ শ্বসনিক বস্তু বেশি থাকলে শ্বসন বেশি হবে, আর শ্বসন বেশি হলে শক্তি বেশি তৈরি হবে, ওই শক্তি বের করে বেশি বেশি লবণ শোষণ হবে। তো দেখো, শ্বসনিক বস্তু বেশি থাকলে লবণ পরিশোষণ বেশি হবে। তারপর 7 নম্বর অক্সিজেন। তো দেখো, অক্সিজেন খেয়াল করো, অক্সিজেন যদি বেশি থাকে অক্সিজেন যদি বেশি থাকে তাহলে শ্বসন বেশি হবে, মানে শক্তি বেশি হবে। তো বেশি শক্তি দিয়ে বেশি লবণ পরিশোষণ হবে। তো আমরা যদি বলি যে অক্সিজেন যদি বেশি থাকে তাহলে কি হবে? লবণ পরিশোষণ হবে। হ্যাঁ, বেশি হবে। তো আমরা এগুলা কিন্তু এমনিতেই বুঝে কিন্তু মুখস্থ করার দরকার নেই। তারপরে আমরা যদি বলি যে এখানে আরও কোনো কিছু কি আছে কি না। হ্যাঁ, এখন তোমরা আরেকটা জিনিস বলতে পারো, বৃদ্ধি। হ্যাঁ, বৃদ্ধি। তোমরা অলরেডি কি জানো, লবণটা কোন দিক দিয়ে শোষিত হয়? লবণটা কোন দিক দিয়ে শোষিত হয় সেটা তোমাদের নিশ্চয়ই অলরেডি জানা আছে, আমি গত ক্লাসগুলোতে বলেছি। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কোন দিক দিয়ে খাও, সেটা যদি তুমি না বলতে পারো তো তুমি কি, তা তোমাকে কেউ পাগল বলবে। তো সেটাও, কারণ তুমি মুখ দিয়ে খাও, মুখচিত্র দিয়ে খাও। হ্যাঁ, ছোট্টকালে নাক দিয়েও খাইতা, যদিও তো নাক দিয়ে দুধ খেতা। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে, আমরা যেটা বলতেছি যে এখন উদ্ভিদ লবণটা কোন দিক দিয়ে খায় সেটা আমাদের জানা দরকার, খুব জরুরি। এটা আমি পড়াইছি, আমি আরও একবার বলতেছি, লবণটা শোষিত হয়। এই যে দেখো, খেয়াল করো, এই যে দেখো, এইটা যদি মূল হয়, হ্যাঁ, এটা উদ্ভিদের কি? মূল। আর এটা হচ্ছে মূলের অগ্রভাগ। হ্যাঁ, এটা উদ্ভিদের মূল, এটা হচ্ছে মূলের অগ্রভাগ। তো মূলের অগ্রভাগের, এই যে দেখো, মূলের অগ্রভাগের যে অঞ্চলটা বারবার বিভাজিত হচ্ছে, বারবার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ওইটা দিয়ে লবণটা ডুববে, বেশি ঢুকে। হ্যাঁ, তো আমি আবারও বলছি, মূলের অগ্রভাগে যে কোষ বিভাজন অঞ্চল মানে কি? এই অঞ্চলটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, মানে কি? বৃদ্ধি। হ্যাঁ, বৃদ্ধি, আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। মূলের অগ্রভাগের যে অঞ্চলটা কোষ বিভাজিত হচ্ছে, মানে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ওই জায়গাটা দিয়ে লবণটা সহজে ঢুকতে পারবে। তো আমরা এই কথাটা বলতে পারি যে মূলের অগ্রভাগের যে কোষ বিভাজন অঞ্চল তাকে আমরা, বা বৃদ্ধি অঞ্চল, তাকে লবণ পরিশোষণ হয়। তো আমরা এই কথাটা বলি যে যে জায়গাতে কোষ বিভাজন হবে সেখানেই তো বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো একই কথা, তো মূলের অগ্রভাগে যে অঞ্চলটাতে কোষ বিভাজন হয় বা বৃদ্ধিপ্রাপ্ত হয়
ওই অঞ্চল দিয়ে লবণ পরিশোষণ হয়। তো আমরা বলতে পারি অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল বা কি বৃদ্ধি অঞ্চল অঞ্চল দিয়ে লবণ পরিশোষণ বেশি হয়। লবণ পরিশোষণ কি হয়? লবণ পরিশোষণ লপ মানে কি লবণ পরিশোষণ বেশি হয়। তো দেখো এই এখন যদি বৃদ্ধি অঞ্চল কোষ বিভাজন যদি বেশি হয়, কোষ বিভাজন যদি বেশি হয়ে থাকে, যে উদ্ভিদের মূলে কোষ বিভাজন বেশি হয় সেই উদ্ভিদে কি হবে? ওই উদ্ভিদের লবণ পরিশোষণটা বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই জিনিসগুলো আশা করি এখন পারবো। আমরা যদি পরবর্তী চিন্তা করি, হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এমসিকিউতে আসে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং মার্চের ভর্তি পরীক্ষা, এইচএসসি, এখান থেকে এমসিকিউগুলো আসবে, যেটাতে আমরা কনফিউজড হয়ে যাই, সেটা আমি একটু করে তোমাদেরকে বলে দিচ্ছি, খেয়াল করো। একটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, একটা পানি পরিশোষণ। একটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, আরেকটা হচ্ছে পানি পরিশোষণ। এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, একটু খেয়াল করো। আমি পার্থক্যটা তোমাদের বইও আছে, জাস্ট আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, তোমরা নোটটা করার সময় বইয়ের হেল্পটা নিতে পারো। এই খনিজ লবণ পরিশোষণ এবং পানি পরিশোষণের মধ্যে অল্প বিস্তর পার্থক্য রয়েছে। সেটা কি একটু করে দেখো, এখান থেকে পরীক্ষায় আসে এমসিকিউ। দেখো, এই খেয়াল করো, এক নম্বর কথা হচ্ছে যে খনিজ লবণ পরিশোষণে শক্তির প্রয়োজন হয়, যদিও শক্তি ছাড়াও হতে পারে, কিন্তু প্রধানত কি হয়? শক্তির প্রয়োজন হয়, প্রধানত শক্তি লাগে, প্রধানত সক্রিয়ভাবে হয়। আর এটা শক্তি লাগে না মানে কি নিষ্ক্রিয়ভাবে হয়। তো এখানে শক্তি লাগে মানে কি সক্রিয়ভাবে হয়, এখানে শক্তি লাগে না মানে কি নিষ্ক্রিয়ভাবে হয়। এটা হচ্ছে মূল পার্থক্য। প্রধানত তুমি বলতে পারো যে স্যার, এই লবণটা তো নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, আপনি তো পড়াইছেন লবণ দুইভাবেই হয়, সক্রিয়ভাবেও হয়, নিষ্ক্রিয়ভাবে হয়, কিন্তু প্রধানত লবণ সক্রিয়ভাবে হয়, প্রধানত শক্তি লাগে। তো প্রধানত কি সক্রিয়ভাবে পরিশোষিত হয়, সক্রিয়ভাবে পরিশোষিত হয়। সক্রিয়ভাবে পরিশোষিত হয়। আর এটা সক্রিয়ভাবে মানে শক্তি ব্যয় করেও লবণটা শোষণ হবে, এটাকে আমরা সক্রিয়ভাবে বলতে পারি। তো প্রধানত সক্রিয়ভাবে হয় এবং শক্তি ছাড়াও হতে পারে সেটা, তবে প্রধানত সক্রিয়ভাবে, এবং লবণটা সবসময় হবে নিষ্ক্রিয়ভাবে। আমরা পার্থক্য পড়তেছি, তো এই জন্য পড়তেছি প্রধানত এটা নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়। প্রধানত নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়। তাহলে দেখো, খেয়াল করো, আমরা যদি বলি যে লবণটা সক্রিয়ভাবে শোষিত হয় মানে শক্তি লাগে প্রধানত, আর পানিটা নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয় মানে কি শক্তি লাগে না। এটা হচ্ছে প্রধান পার্থক্য। আর হচ্ছে তাহলে আমরা বলতে পারি এখানে আরও কিছু পার্থক্য আছে। তোমরা অলরেডি জানো লবণটা আয়ন হিসেবে পরিশোষিত হয়। লবণটা কি হিসেবে? আয়ন হিসেবে পরিশোষিত হয়, তাই না? কিন্তু দেখো, এই আয়ন হিসেবে পরিশোষিত হয়, কিন্তু পানিটা কিন্তু অণু হিসেবে পরিশোষিত হয়। পানিটা অণু হিসেবে, ঠিক আছে? পানি কিন্তু ভাঙে না, পানি অণু হিসেবে পরিশোষিত হয়। এবং একটু আগে তোমাদেরকে কি পড়াইছি? মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল। তো আমরা বলতে পারি এটার অঞ্চল কোন দিক দিয়ে শোষিত হয়? মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে, অঞ্চল দিয়ে। কিন্তু এটা কোথায়? এটা কোন দিক দিয়ে শোষিত হবে? এটা শোষিত হবে কোন দিক দিয়ে বলতে পারবা? এটা হচ্ছে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে, আর এটা হচ্ছে মূলরোম দিয়ে। মূলের মধ্যে কিছু রোম থাকবে, এদেরকে আমরা বলবো মূলরোম দিয়ে শোষিত হবে। আমি যদি বলি এটা যদি মূল ধরি, তাহলে এইগুলো হচ্ছে একটা মূলরোম। ধরো এগুলো হচ্ছে মূলরোম। তা পানিটা শোষিত হবে এই রোমগুলো দিয়ে, আর লবণটা শোষিত হবে এই অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে। আমরা এটা একটু মাথায় রাখবো। তো এটা একটু মুছে দিই। তারপর আর হচ্ছে এই জিনিসগুলো তোমাদেরকে অলরেডি পড়াইছি, যদিও জাস্ট একটু খেয়াল করে তোমরা পড়বা। তারপরে হচ্ছে যে মানে একটা রিডিং দিবা আর কি, জাস্ট একটু গুছিয়ে দেওয়া হচ্ছে। 4 নম্বরটা হচ্ছে কি
1 নম্বর 2 নম্বর 3 নম্বর এটা সক্রিয়ভাবে প্রধানত, নিষ্ক্রিয়ভাবে আয়ন হিসেবে, অণু হিসেবে, মূলবেগের অগ্রবাহির অঞ্চল দিয়ে, এটা হচ্ছে মনোরম দিয়ে। পার্থক্য আকারে যদি পড়ি তাহলে আমাদের এমসিকিউগুলোতে আমাদের ভালো করার একটা সুযোগ থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন তো একটু আগে যেটা বলছি, সক্রিয়ভাবে শোষিত হওয়া মানে কি, শক্তির প্রয়োজন হয়। তা আমরা এখান থেকে একটা পয়েন্ট কিন্তু বাড়াইতে পারি যে শক্তি লাগে। হ্যাঁ, বিপাকীয় শক্তি, এটিপি আর কি, এটিপি লাগে। আর এখানে কি 4 নাম্বার, শক্তি লাগে না, যেহেতু নিষ্ক্রিয়ভাবে শক্তি লাগে না, এটাই তো প্রধান কথা। তারপর আমরা যদি বলতে পারি যে এই লবণগুলো পরিশোধনের জন্য বিভিন্ন বাহক লাগে না। ওই তোমাদেরকে মনে আছে যে লেসিতিন বাহক ধারণা মানে কি, খনিজ লবণ শোষিত হইতে লেসিতিন লাগে, লেসিতিন বাহক, লেসিতিনের ভিতর দিয়ে পরিবাহিত হয়। তারপর আরও বলছিলাম সাইটোক্রোম পাম মতবাদ পড়ছি না, মানে কি লুন্ডেগার মতবাদ বা সাইটোক্রোম পাম মতবাদে কি লাগে, সাইটোক্রোম লাগে। তো সাইটোক্রোমের ভিতর দিয়ে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি এর ভিতর দিয়ে বাহিত হয়। তো এইগুলো হচ্ছে কি সাইটোক্রোম বাহক, লেসিতিন বাহক, অর্থাৎ এটাকে বহন করার জন্য, লবণটাকে বহন করার জন্য বাহক লাগে। তো আমরা বলতে পারি যে বাহক লাগে, বাহকের প্রয়োজন হয়, বাহকের প্রয়োজন হয়, প্রয়োজন হয়। তাহলে কি 5 নাম্বার, বাহক লাগে না। ঠিক আছে, এভাবে সুন্দর করে আমরা পড়বো, কঠিন না কিন্তু। তুমি বইয়ের প্রত্যেকটা লাইন পড়বা, মনে হবে যে বিশাল পড়তে হবে, না, তুমি বইয়ের প্রত্যেকটা লাইন পড়া মানে তোমার পড়া কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? এই জিনিসগুলো আমি যদি লাইন বাই লাইন আগে তোমাদেরকে না পড়াইতাম, এগুলো কিন্তু নতুন মনে হইতো। ঠিক আছে, তো আগে পড়ানোতে তোমাদের কিন্তু এগুলো সহজ হয়েছে। দেখো এই যে বাহকের প্রয়োজন, এটা আগের পড়া, শক্তি লাগে সেটাও আগের পড়া, মূলের অগ্রভাগের অঞ্চল দিয়ে সেটাও কিন্তু আগের পড়া, আয়ন হিসেবে পরিচিত সেটাও আগে পড়ছি, সক্রিয়ভাবে হয় সেটাও কিন্তু আগেই পড়ছি। তো তুমি যখন লাইন বাই লাইন পড়তে যাবা, দেখবো যে একই পড়া বারবার রিপিট হচ্ছে এবং জিনিসটা তুমি একটার সাথে একটা ইন্টার কানেক্টেড করতে পারবা। এই জন্য পড়া সবসময়, তুমি যখন পড়া কমায় দিবা, যখন লাইন বাই লাইন পড়বা না, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না, তোমার পড়া কিন্তু বেড়ে যাবে। তুমি যখন প্রশ্ন সলভ করতে যাবা তখন আবার নতুন করে পড়তে হবে, তখন আবার ভুলে যাবা, আবার পড়তে হবে, জিনিসটা তোমার একটা বিশাল একটা মানে একটা খারাপ একটা অবস্থা হয়ে যাবে। তো এই জন্য লাইন বাই লাইন পড়া মানে পড়া বেশি না, হয়তো পড়তে আমাদের কষ্ট হবে একটু, কিন্তু মনে রাখাটা সহজ হয়ে যাবে, পড়াটা কমে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এই জিনিসগুলো যে বুঝবে সে আসলে কবে বুঝবে আমি জানি না, হ্যাঁ, যে তত তাড়াতাড়ি বুঝবে তার জন্য মঙ্গলজনক। হ্যাঁ, ওকে, তো আমরা যদি পরবর্তীতে যাই, আমরা আর কি শিখবো, আমরা হচ্ছে যে প্রচ্ছদনটা একটু করে আমরা পড়বো এখন। তো দেখি প্রচ্ছদন জিনিসটা কি। প্রচ্ছদনটা হচ্ছে, একটু খেয়াল করো, আমরা যদি একটু করে দেখি প্রচ্ছদনের ব্যাপারটা, হ্যাঁ, একটু খেয়াল করো। হ্যাঁ, প্রচ্ছদন কি, প্রচ্ছদন, হ্যাঁ, প্রচ্ছদন তোমাদেরকে এটাও পড়াইছি, মানে আগের একটা জিনিস পড়াইতে কি এটা একটু করে পড়াইছিলাম, এখন একটু বিস্তারিত জানবো প্রচ্ছদনটা কি। দেখো, আমরা যদি এটা যদি চিন্তা করি, এটা যদি একটা উদ্ভিদ হয়, এই যে দেখো, এটা কি যদি একটা উদ্ভিদ হয়, হ্যাঁ, এটা একটা উদ্ভিদ ধরে নিলাম, এটা একটা উদ্ভিদ, হ্যাঁ, এটা একটা উদ্ভিদ। খেয়াল করো, উদ্ভিদের মধ্যে একমাত্র মূল যেটা, সেটা কিন্তু মাটিতে থাকে, মাটির ভিতরে। তো উদ্ভিদের মূল মাটিস্থ, মাটির ভিতরে ঢুকানো থাকে। আর বাকি যে জিনিসটা, এটা কোথায় থাকবে, বায়ুতে থাকে, হ্যাঁ, এটা বায়ুতে থাকবে, এটা মাটিতে থাকবে। তো উদ্ভিদের এই মূলটা ছাড়া যে অন্যান্য যে অংশগুলো, এদেরকে বলা হয় বায়বীয় অঙ্গ। কি বলা হয়? বায়বীয় অঙ্গ। মানে বায়ুমণ্ডলে যে অংশটা বায়ুমণ্ডলে আছে, ওই অংশটাকে আমরা বলতেছি বায়বীয় অঙ্গ। এটাই হচ্ছে তার বায়বীয় অঙ্গ। এখন কথা হচ্ছে, দেখো, এই বায়বীয় অঙ্গটার মধ্যে বিভিন্ন রকমের ছিদ্র আছে। আমাদের শরীরে অনেক ধরনের ফুটা আছে না, যেমন নাসারন্ধ্র, মুখ ছিদ্র, হ্যাঁ, তারপর কানের মধ্যে ছিদ্র আছে, তারপর হচ্ছে চোখের মধ্যে ছিদ্র আছে, যেদিক দিয়ে করোনা ঢুকে যাওয়ার চেষ্টা করে, হ্যাঁ। তো বিভিন্ন ছিদ্র আছে, আরও ছিদ্র আছে নিচের দিকে, সেইগুলো আমি যাব না, যখন প্রাণী বিজ্ঞান যদি পড়াই তাহলে তোমার বলবো এগুলো। হ্যাঁ, খেয়াল করো, তা দেখো জিনিসটা হচ্ছে যে বিভিন্ন রকমের ছিদ্র আছে। একই রকমভাবে উদ্ভিদের বিভিন্ন রকমের ছিদ্র বা ফুটা আছে। তো এইগুলাকে আমরা এইগুলোর মধ্য দিয়ে, ওই ছিদ্রগুলোর মধ্য দিয়ে একটা বলি দিই, পাতার মধ্যে যে রন্ধ্র থাকে পত্ররন্ধ্র বলে, এই পত্ররন্ধ্র দিয়ে পানিটা বাষ্প আকারে বের হয়, একে বলি আমরা, পানিটা বাষ্প আকারে বের হয়ে
এই পানিটা বাষ্প আকারে বের হওয়ার যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে প্রস্বেদন। সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? এভাবে দিতে পারি, যে প্রক্রিয়ায় হ্যাঁ উদ্ভিদের অতিরিক্ত পানি, যে পানিটা উদ্ভিদে লাগতেছে না সেটা, তো যে প্রক্রিয়ায় উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেয় তাকে বলা হয় প্রস্বেদন। তা আমরা এইভাবে লিখতে পারি সংজ্ঞাটা, যে প্রক্রিয়ায় হ্যাঁ যে প্রক্রিয়ায় উদ্ভিদের হ্যাঁ অতিরিক্ত পানি বায়বীয় অঙ্গের মাধ্যমে বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্প আকারে বের করে দেয়, বের করে দেয়, ঠিক আছে, তাকে বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্প আকারে বের করে দেয়, শুধু পানিটা বাষ্প আকারে বের করতে হবে, তাকে প্রস্বেদন বলে। তো এটা একটা সিম্পল একটা সংজ্ঞা, এটা ক্লাস 10-এও ছিল, তোমরা এটা পারবা। কিন্তু কথাটা হচ্ছে এই প্রস্বেদনটা কোন দিক দিয়ে হয় সেটা আমাদের জানাটা জরুরি, বা কীভাবে হয় সেটা আমাদের জানা জরুরি। তাহলে দেখো আমি তোমাদেরকে এই জিনিসটা একটু করে দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা, মানে এই প্রস্বেদনের রিলেটেড তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো একটু ওয়েট করো। তো এখানে কয়েকটা বিষয় এখানে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে পানিটা আসলে কতটুকু পানি সে বের করে দেয়। তাহলে দেখো, শোষিত পানি, যে পরিমাণ পানি শোষণ করে, এই শোষিত পানির 99% বের করে দেয়, আর 1% দেহের প্রয়োজনে রাখবে। তো দেখো, শোষিত পানির 1% দেহের বিভিন্ন প্রয়োজনে লাগে, আর বাকি 99% পানি বাকি 99% পানি কি করে দিবে? সে বের করে দিবে। এটা হচ্ছে তোমরা একটু মনে রাখো, যে এই জিনিসটা একটু মনে রাখো, যে উদ্ভিদের শোষিত পানির মাত্র 1% দেহে অবস্থান করে, আর 99% পানি বাষ্প আকারে বের করে দেয়। আচ্ছা, তো এই কথাটাকে আমার এখানে লিখে দিব। তাহলে আচ্ছা লিখে দিচ্ছি সংক্ষেপে। উদ্ভিদের শোষিত পানির উদ্ভিদের শোষিত পানির কত পার্সেন্ট বলো? 1% দেহে অবস্থান করে, 1% দেহে অবস্থান করে, বাকি 99% পানি বাষ্প আকারে বের করে দেয়, বাষ্প আকারে বের করে দেয়। হ্যাঁ, বাষ্প আকারে বের করে দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে এই দুইটা পার্সেন্টেজ আমাদের একটু করে মনে রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, যে এই যে প্রস্বেদনটা হচ্ছে, এটা কি উদ্ভিদের জন্য কোনো ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, কখনো কখনো এটা ক্ষতি হয়। প্রস্বেদনটা দরকার আছে, কেন দরকার আছে? যখন এই পানিটা, যখন এই দিক দিয়ে প্রস্বেদনটা হচ্ছে, তখন কিন্তু পানি কিন্তু শোষণও হয়। শোষণ হওয়ার সময় তখন কিন্তু লবণও শোষণ হয়। প্রস্বেদন দরকার আছে, উদ্ভিদের জন্য প্রয়োজন আছে। পানিটা যখন বাষ্প আকারে বের হয়, তখন পানিও শোষণ হয়, মূল দিয়ে পানি শোষণও হয়, আর পানি শোষণ হওয়ার সময় পানির টানে লবণও শোষণ হয়। তো এটা দরকার আছে। তো এখন কথা হচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা হুমকি, ওর জন্য ক্ষতিকর। এই জন্য বিজ্ঞানী কার্টিস এটাকে বলা হয় প্রয়োজনীয় অমঙ্গল। দেখো, প্রস্বেদনটা প্রয়োজনও আছে, আবার অমঙ্গলেরও কারণ। তাহলে আমরা যদি বলি যে বিজ্ঞানী কার্টিস একটা কথা বলেন, বিজ্ঞানী কার্টিস বলেন যে প্রস্বেদন একটি প্রয়োজনীয় অমঙ্গল। প্রস্বেদন একটি প্রয়োজনীয় অমঙ্গল। এটা কেউ বলেন, যারা বিবাহিত পুরুষ যারা তারা বলে থাকেন যে বউ একটি প্রয়োজনীয় অমঙ্গল। হ্যাঁ, বউয়ের দরকার আছে, বউ ছাড়া তো আর ফ্যামিলি প্রোডাকশন বাড়ানো সম্ভব না।
হ্যাঁ, আবার নিজের লাইফটা গুছানোর জন্য একটা বউ দরকার, তো এটা প্রয়োজনীয়। আবার কখনো কখনো বউ কিন্তু কী করে, বিছানা থেকে লাথি মেরে ফেলেও দেয়। হ্যাঁ, যদি মার্কেটে ঈদ আসছে, শপিং যদি না করে দেওয়া হয়, এটা বলে সিনিয়ররা, আমার তো আর নাই, আমি বলতে পারতেছি না। আবার আমার সাথে আবার মেয়েরা বিরোধিতা করো না। তো কখনো কখনো হ্যাঁ, হাজব্যান্ড যদি বউয়ের কথা না শুনে, তখন কিন্তু বডির কুবা কিন্তু খায়, এরকম নিউজ কিন্তু শোনা যায় যে গাইবান্ধা বা নরসিংদী বা অমুক জায়গায় বা তমুক জায়গায় হ্যাঁ বউয়ের হাতে কূপ খেয়েছে স্বামী, এরকম হেডলাইন দেখা যায়। তো যাই হোক, বউয়ের দরকারও আছে, বউয়ের প্রয়োজনও আছে, কিছু কিছু ক্ষেত্রে বউ রেগে গেলে অমঙ্গলও হয়ে যায়। তো জিনিসটা হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল। তো জিনিসটা হচ্ছে প্রশোধনটাও কিন্তু দরকার আছে, প্রশোধনটার প্রয়োজন আছে লবণ পরিশোষণের জন্য। আবার এই প্রশোধনের কারণে অমঙ্গলও হতে পারে। কখন অমঙ্গল হতে পারে আমি তোমাদেরকে যদি বলি, যখন মনে করে একটা পরিবেশে পানির হঠাৎ করে পানির অভাব দেখা গেছে, অনেক ধরে বৃষ্টি হবে না। হ্যাঁ, ধরো অনেকদিন ধরে বৃষ্টি হবে না, কিন্তু উদ্ভিদ তো এটা জানে না। উদ্ভিদ তার প্রশোধন প্রক্রিয়ায় হ্যাঁ প্রশোধন করেই যাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে মূলের মধ্যে আর পানি নাই, ওই দিক দিয়ে সে প্রশোধন করে ফেলছে। মানে এদিকে পানির অভাব আর এদিকে প্রশোধন হয়েই যাচ্ছে, কিন্তু উদ্ভিদ আর এটা টের পায় না। তখন কিন্তু ওই যে উদ্ভিদটা কিন্তু পানি স্বল্পতায়, পানি শূন্যতায় ভুগে, তখন উদ্ভিদটা কিন্তু কী হয়ে যায়, উদ্ভিদটা কিন্তু হ্যাঁ উইল্টিং হয়, কিছু কিছু ক্ষেত্রে উদ্ভিদ মারাও যায়। হ্যাঁ, পানির অভাবে, কারণ মূলে তো পানি পাচ্ছে না। তো মূলের মধ্যে যখন পানির অভাব দেখা দিবে, ওই দিক দিয়ে কিন্তু প্রশোধনের মাধ্যমে পানি বের করে দিবে, পানি সে জমায় রাখতে পারবে না, পানি বের করে দেয়। তো যদি জমায় রাখতে পারতো তাহলে কিন্তু তার জন্য উপকার হতো। তো যেমন ক্যাকটাস উদ্ভিদগুলো রাখতে পারে, সেটা রাখতে পারে, এটা ভিন্ন কথা, তো সব উদ্ভিদ পারে না। কিছু কিছু উদ্ভিদ আবার টেকনিক ফলো করে, সেটা কি, যখন শীতকাল আসে তখন কিন্তু পানির অভাব দেখা যায়, তখন কিন্তু ওই পানিটাকে ধরে রাখার জন্য ওই পাতাগুলোকে ফেলে দেয়। উদ্ভিদ তার পাতাগুলোকে কী করে দেয়, পাতাগুলো ঝরে যায়, পাতা ঝরে গেলে কি হয় যে প্রশোধন হওয়ার সুযোগ থাকবে না, পানিটা হ্যাঁ সে ধরে রাখতে পারে। তো জিনিসটা এরকম। তো জিনিসটা হচ্ছে যে প্রশোধন হইলে উপকারটা কি, প্রশোধন হওয়ার সময় পানির সাথে সাথে লবণ শোষণ হবে। আর প্রশোধন ক্ষতিটা কি, কারণ যখন পানি থাকে না তখনও প্রশোধন হইতে থাকে, তখন পানির অভাবে গাছটা মারা যেতে পারে। এটা হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল। তাই বলে কি প্রশোধন হবে না? হ্যাঁ হবে। কিছু কিছু অমঙ্গলকে মেনে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই বলে কি ছেলেরা বিয়ে করবে না? অবশ্যই করবে, কিন্তু ওইভাবে কন্ট্রোল করা শিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝে গেছি। তো এখন আমরা যদি একটু যদি দেখি যে এই যে প্রশোধনটা কী হারে প্রশোধনটা হচ্ছে, সেটা একটা জিনিস দিয়ে মাপা যায়। হ্যাঁ, এই মেশিনটার নাম হচ্ছে একটু অদ্ভুত টাইপের, হ্যাঁ, ফটোমিটার। যেহেতু প্রশোধন হয় কি দিয়ে, ফুটা দিয়ে, তাহলে প্রশোধনের হার কী হারে প্রশোধন হচ্ছে সেটা মাপবো আমরা ফটোমিটার দিয়ে। ঠিক আছে, প্রশোধন হয় কি দিয়ে, ফুটা দিয়ে, তাহলে প্রশোধনের হারটা মাপবো কোন মেশিন দিয়ে, ফটোমিটার দিয়ে। তো দেখো, হ্যাঁ, জ্ঞানং ফটোমিটার, তাহলে আমরা বলতে পারি যে জ্ঞানং ফটোমিটার দিয়ে কি করতে হবে, জ্ঞানং ফটোমিটার দিয়ে প্রশোধনের হার মাপা হয়, প্রশোধনের হার মাপা হয়। হ্যাঁ, হার মাপা হয়, যে কি হারে প্রশোধনটা হচ্ছে সেটা আমরা জ্ঞানং ফটোমিটার দিয়ে মাপতে পারি। এখন আমরা যদি বলি যে এই তো এই জিনিসগুলো আমরা জানলাম, এর প্রশোধনের সংজ্ঞাটা আমরা জানবো, তারপর ছোটো ছোটো ইনফরমেশনগুলো, যে পানি বের হয় কতটুকু বের হয়, 99%ই বের হয়, 1% দেহে অবস্থান করে। তারপর এটা এই যে হয়, এটা কি প্রয়োজনীয় অমঙ্গল, এটা কে বলেন, কার্টিস। তারপর আমরা বলবো এটা মাপবো কি দিয়ে, জ্ঞানং ফটোমিটার দিয়ে। ওকে ফাইন। তো দেখো, এখন আমরা যেটা জানবো যে প্রশোধনের প্রকারভেদ কত, বা প্রশোধনটা কত প্রকার, সেটা আমরা যদি একটু করে জানি, তাহলে দেখো প্রশোধন হচ্ছে 3 রকমের প্রশোধন আছে। 3 রকমের প্রশোধন, শুধু আমরা তো জাস্ট এটা ফুটাটা দিয়ে বোঝাচ্ছি, পত্ররন্ধ্র দিয়ে বোঝাচ্ছি। শুধুমাত্র পত্ররন্ধ্র দিয়ে যে প্রশোধন হয় জিনিসটা এরকমও না, আরও বিভিন্ন জায়গা দিয়ে হতে পারে। সেটা হচ্ছে যে ল্যান্টিসেল দিয়ে হতে পারে। স্যার ল্যান্টিসেল কি, একটু পরে বুঝাবো। তারপরে হচ্ছে কিউটিকল দিয়ে হতে পারে। তো প্রথম হচ্ছে যে আমি আগে নামগুলো বলি, তারপর বুঝিয়ে দিচ্ছি। প্রশোধন কত প্রকার? প্রশোধন 3 প্রকার। প্রশোধন হচ্ছে কত প্রকার? 3 প্রকার। প্রশোধন কত প্রকার? 3 প্রকার। তো প্রথমটা কি বলছি আমি? প্রথম যেটা বুঝতেছো যে পত্ররন্ধ্র দিয়ে যেটা হয় সেটার নাম হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন। পত্ররন্ধ্রীয় প্রশোধন। হ্যাঁ, পত্ররন্ধ্রীয় প্রশোধন। তারপরে 2 নম্বরটা কি? 2 নম্বরটা কি, ওই যে কিছু কিছু ল্যান্টিসেল কিছু থাকে, ল্যান্টিসেল আমি পরে বলতেছি।
এই ল্যান্টিসেল দিয়ে যদি হয় সেটাকে আমরা বলি ল্যান্টিকুলার প্রস্বেদন। কি প্রস্বেদন? ল্যান্টিকুলার প্রস্বেদন। ল্যান্টিকুলার প্রস্বেদন। হ্যাঁ, তারপরে হচ্ছে আরও কিছু হইতে পারে। কিসের মধ্যে দিয়ে হবে বলো তো দেখি? ওই যে কিউটিকল দিয়ে হইতে পারে। উদ্ভিদের মধ্যে একটা কিউটিকল আস্তরণ থাকে, তো কিউটিকুলার প্রস্বেদন, একে আমরা বলি কিউটিকুলার প্রস্বেদন। এই তিনটা নাম আপাতত মনে রাখো, আমি তিনটা ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। কিউটিকুলার প্রস্বেদন, ওকে। তো দেখো, একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, একটা হচ্ছে ল্যান্টিকুলার প্রস্বেদন, একটা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। তো প্রস্বেদন কত প্রকার? পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, হ্যাঁ, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, ল্যান্টিকুলার প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে দেখো, কিউটিকুলার প্রস্বেদনের একটা, কিউটিকল মানে হচ্ছে কি? উদ্ভিদের ত্বক। হ্যাঁ, ত্বক, একটা আস্তরণ। তো এটাকে আমরা ত্বকীয় প্রস্বেদন অনেক সময় বলতে পারি, কিউটিকুলার প্রস্বেদন বা ত্বকীয় প্রস্বেদন। ওকে, ফাইন। আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। এখন কথা হচ্ছে একটু বিস্তারিত যদি পড়তে যাই তাহলে আমাদের একটু করে একটু খেয়াল করতে হবে। একটু দেখো, আমরা যদি দেখি যে, একটু খেয়াল করো যে এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদনটা তোমাদেরকে যদি বলি যে 90 থেকে 95 ভাগই হচ্ছে এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমে হয়। প্রস্বেদনের, হ্যাঁ, 90 থেকে 95 ভাগই হবে কোনটা দিয়ে? আমি একটু করে তোমাদেরকে বলে দিই, এখানে লিখে রাখলে মনে থাকবে। আই এম সরি। তো দেখো, 90 থেকে 95% প্রস্বেদন হয়ে যাবে পত্ররন্ধ্র দিয়ে, আর বাকি 5 থেকে 10% হবে কোন দিক দিয়ে? কিউটিকুলার প্রস্বেদন দিয়ে। এখন বলতে পারো, স্যার এটা যদি 90 থেকে 95% হয়, এটা যদি 5 থেকে 10% হয়, তাহলে এটা কয় পার্সেন্ট? এটা তো বাকি রইল না। হ্যাঁ, এটা খুবই অল্প পরিমাণে হবে। এখানে তো প্রায়, হ্যাঁ, এটা হচ্ছে প্রায়, এটাও প্রায়, এখানে কিছু খুবই অল্প পরিমাণে প্রস্বেদন হবে ল্যান্টিকুলার দিয়ে, কিছু অল্প পরিমাণে। তবে এই পার্সেন্টেজটা ওইভাবে উল্লেখ করা নাই। হ্যাঁ, তো বইয়ে যেভাবে আছে আমরা বইটাই ফলো করব। আমরা এখানে 90 থেকে 95%, এখানে 5 থেকে 10%, দুইটা যোগ করলে কিন্তু 100 হয়ে যাচ্ছে। তাহলে আর কি ল্যান্টিকুলার জন্য বাকি থাকে না। তো এত ক্যালকুলেশন এখানে করার দরকার নাই। এটা যোগ বিয়োগ এগুলো যে সেটা ম্যাথে যায় করিও, দেখা যাবে কত হ্যাডাম। তো দেখো, আমি আবারও বলতেছি, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন 90 থেকে 95% হয়। হ্যাঁ, কিউটিকুলার প্রস্বেদন 5 থেকে 10% হয়। পার্সেন্টেজ বাকি না থাকলেও খুবই অল্প পরিমাণে প্রস্বেদন ল্যান্টিকুলারে হবে। ওকে, এখন আমরা যদি বলি একটু করে যে একটা করে আসি যে পত্ররন্ধ্রীয় প্রস্বেদনটা কি, একটু দেখো। হ্যাঁ, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন 1 নম্বরটাতে যদি আমরা আসি, সেটা যদি দেখি যে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন সংজ্ঞাটা কি দেয়া লাগবে? তোমরা নিশ্চয়ই পারবা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আমার কথাটা শুনে সংজ্ঞাটা লিখে ফেলতে পারবা। হ্যাঁ, আচ্ছা, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন হচ্ছে, হ্যাঁ দেখো, যে প্রস্বেদন উদ্ভিদের পত্ররন্ধ্রের মধ্য দিয়ে হবে তাকে আমরা পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বলি। তো যে প্রস্বেদন কি হবে? উদ্ভিদের পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পানি বাষ্পাকারে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। এটা তোমরা পারবা, আমি আবারও বলতেছি, একটু ভালো করে খেয়াল করো। এই নামের মধ্যে তো আছে, এটা কি সংজ্ঞা তো নামের মধ্যে আছে। এই পত্ররন্ধ্রর মধ্য দিয়ে যে প্রস্বেদনটা হয় তাকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। এখন কথা হচ্ছে, পত্ররন্ধ্র, এই যে রন্ধ্রটা, এই যে ছিদ্রটা, এটা কি শুধু পাতার মধ্যেই থাকে? এখানে কিন্তু একটা কিন্তু পত্ররন্ধ্র, কিন্তু ইংলিশ কিন্তু স্টোমেটা। খেয়াল করো, পত্ররন্ধ্রের ইংলিশ কি? স্টোমেটা। তো দেখো, স্টোমেটাল প্রস্বেদন। তো দেখো, স্টোমেটাল এই প্রস্বেদনের ইংলিশ হচ্ছে ট্রান্সপিরেশন। হ্যাঁ, তো স্টোমেটাল ট্রান্সপিরেশন। তো এখন দেখো, বা পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে পত্ররন্ধ্রটা, এই যে রন্ধ্রটা বা ছিদ্রটা যেটা দেখতেছো, এটা কি শুধুই পাতার মধ্যেই ছিদ্রটা থাকে? না, পাতা ছাড়াও এই ছিদ্রটা কোথায় থাকবে? পত্ররন্ধ্রগুলো কোথায় থাকবে? হ্যাঁ, পাতাতে তো থাকবেই। পত্ররন্ধ্র পাতাতে থাকে, সিম্পল। তারপরে এটা কচি কাণ্ডেও থাকবে, কচি কাণ্ডে থাকবে। হ্যাঁ, তারপরে আর কোথায় থাকতে পারে? আর হচ্ছে বৃতিতে থাকতে পারে, বৃতিতে থাকতে পারে। বৃতি কোনটা চিনো তো, নাকি এটাও চিনো না? এই যে এরকম যদি আমরা ফুল আঁকছি না ছোটোকালে, হ্যাঁ, ক্লাস 9-10-এ পড়ার সময় এরকম ছিল না? ধরো এটা যদি ফুল হয়, ফুলের নিচের দিকে এটা তো বুটা, আর বুটার সাথে এগুলো হচ্ছে একটা কি? বৃতি। এগুলো কি? বৃতি। হ্যাঁ, এগুলো কি? বৃতি। এরকম হচ্ছে ফুলের গোড়ায় সবুজ কিছু অংশ থাকে। তোমাদেরকে যদি কেউ গোলাপ দিয়ে থাকে,
তাহলে একটু ভালো করে খেয়াল করবা যে শুধু গোলাপটা নিলাম আর হ্যাঁ করে হেসে দিয়ে বললাম হ্যাঁ আই লাভ ইউ টু, শুধু এটা করবা না, কিছু শেখার চেষ্টা করবা সব সময়। তো দেখো এই ফুলের নিচের দিকে গোড়ার দিকে, হ্যাঁ গোড়ার দিকে কী থাকবে, কিছু সবুজ সবুজ অংশ থাকবে, এগুলো এখন হয় বৃতি। হ্যাঁ, আর যদি কেউ ফুল পেয়ে না থাকো বাজার থেকে কিনে তারপরে দেখে নিবা। আর ছেলেরা ডোন্ট ডু দ্যাট, এটা করার দরকার নেই যে এই প্রসাধন শেখার জন্য আমি কাউকে ফুল দিব, তার জন্য তুমি হ্যাঁ আঘাতপ্রাপ্ত হইতে পারো, সেটার জন্য আমি দায়ী না। তাহলে দেখো, তো খেয়াল করো, তো পাতা, তারপর হচ্ছে কচি কাণ্ড, তারপর হচ্ছে বৃতি, পাতা কচি কাণ্ড বৃতি। আরেকটা বিষয় আছে, আর হচ্ছে ফুলের পাপড়ি। এই ফুলের পাপড়িতেও কি থাকতে পারে, এই ফুলের পাপড়িতেও এই ছিদ্রগুলো থাকতে পারে, এই পত্ররন্ধ্রগুলো থাকতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে বাঙালি তো বুঝে বেশি, এই পাতার মধ্যে এটা বেশি থাকে বলে এই ফোঁটাটার নাম দিয়েছে পত্ররন্ধ্র। যদিও এটা এই রন্ধ্রটা, এই যে স্টোমেটাটা এখানেও থাকে, এখানেও থাকে, এখানেও থাকে, এখানেও থাকে, তবে বেশি থাকে কোথায়, পাতায় থাকে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে পত্ররন্ধ্র। তো পত্ররন্ধ্র শুধু পাতায় থাকবে না, পাতা কচিকাণ্ড বৃতি পাপড়িতে থাকবে। ওকে, আচ্ছা, তো আর এটা হচ্ছে যে সংজ্ঞাটা কীরকম হবে, পত্ররন্ধ্রের মধ্য দিয়ে, পাতার মধ্য দিয়ে বলবো না, পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পানি বাষ্প আকারে বের হওয়াকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। তো পত্ররন্ধ্রের মধ্য দিয়ে যে প্রস্বেদন তাকে বলো পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। তো এটা কোথা দিয়ে হইতে পারে, পাতা, হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ তো পাতা, তারপরে কি কচিকাণ্ড বৃতি এবং কি পাপড়িতে এটা হয়ে থাকে, পাপড়িতে থাকে। এটা প্রথমে আমরা সংজ্ঞাটা দিব, তারপর নোট করার সময় আর কি, তারপর আমরা কি বলবো, কোথায় থাকে সেটা বলবো, এবং লাস্টে তো বলেই দিয়েছি যেটা হচ্ছে 90 থেকে 95%, এটা তো একটু আগেই বললাম। হ্যাঁ, এই হচ্ছে গেল আমাদের পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। তারপর 2 নম্বরটা যদি আমরা আসি, 2 নম্বরে কি আছে, 2 নম্বরে হচ্ছে ল্যান্টিকুলার প্রস্বেদন। এটা একটু ভালো করে খেয়াল করো, এটা বুঝতে গেলে তোমাদের ভিতরে অনেক কষ্ট লাগে। হ্যাঁ, অনেক কষ্ট, চাপা কষ্ট। দেখো কষ্টটা দূর করে দেবো, একটু দেখো ল্যান্টিকুলার প্রস্বেদন মানে কি, একটু দেখো। ল্যান্টিকুলার প্রস্বেদন হচ্ছে জাস্ট একটু খেয়াল করো, একটু দেখো, ফোকাস করো এদিকে। উদ্ভিদের মধ্যে আমরা যদি এটাকে, এই উদ্ভিদটা যদি এভাবে কাটি, শসা যেমনি কাটে এবং যদি আমরা স্লাইস করি, জিনিসটা এরকম দেখাবে, তাই না, এরকম দেখাবে। এখন উদ্ভিদের মধ্যে অনেকগুলো স্তর থাকবে, উদ্ভিদের একটা ত্বক থাকবে, কি থাকবে বলো তো, একটা ত্বক থাকবে যেটাকে বলা হয় অ্যাপিডার্মিস। সবার বাইরে একটা ত্বক থাকবে, সেটাকে কি বলা হয়, অ্যাপিডার্মিস বা বহিত্বক। অ্যাপিডার্মিস বা কি বহিত্বক। ওই অ্যাপিডার্মিসের কি যদি আমরা আরো অ্যাপিডার্মিসের মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, অ্যাপিডার্মিসের মধ্যে আবার কয়েকটা লেয়ার থাকবে। অ্যাপিডার্মিসের ভিতর, এটাতে আমরা সূক্ষ্মভাবে যদি দেখি, এটা যদি অ্যাপিডার্মিস হয়, তার ভিতরে একটা লেয়ার থাকবে, তার একটা স্তর থাকবে যেটাকে বলা হয় কর্ক টিস্যু। কি টিস্যু, কর্ক টিস্যু। তাহলে দেখো, হ্যাঁ কর্ক টিস্যু। তো ওটা ভালো করে খেয়াল করো। তো দেখো উদ্ভিদটাকে যদি আমরা কাটি, তাহলে অ্যাপিডার্মিসের একটা স্তর পাবো, তার একটা অ্যাপিডার্মিসের একটা অংশ হচ্ছে কর্ক টিস্যু। এটা কর্ক টিস্যু দিয়ে তৈরি, কি দিয়ে, হ্যাঁ, তাই অ্যাপিডার্মিসের মধ্যে একটা লেয়ার থাকবে, যে লেয়ারটার নাম হচ্ছে কর্ক টিস্যু। আর কর্ক টিস্যু কখনো কখনো ফেটে যায়। তো কর্ক টিস্যু যদি কখনো কখনো ফেটে যায়, হ্যাঁ, এই কর্ক টিস্যু যদি কখনো কখনো ফেটে যায়, তো এরকম হবে, এরকম ফেটে গেলে এরকম রাস্তা তৈরি হবে, এগুলোকে আমরা বলবো লেন্টিসেল। ভিতরে তো আর অনেক কিছু থাকবে, হ্যাঁ। তো এই জায়গাটায় যে জাস্ট কর্ক টিস্যুটা ফেটে যায়, তখন যে জায়গাটা তৈরি হচ্ছে, যে রাস্তাটা তৈরি হবে, তাকে বলা হয় ল্যান্টিসেল। কি বলা হয়, ল্যান্টিসেল। দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছি হচ্ছে এই, কি বলতেছি বুঝো না কেন, দেখো, হ্যাঁ ধরো এটা হচ্ছে এই যে ফেটে যাওয়ার পরে যে জিনিসগুলো তৈরি হচ্ছে, ফেটে যাওয়ার পরে যে রাস্তাটা তৈরি হচ্ছে, এটা ল্যান্টিসেল। কে ফেটে যাচ্ছে, কর্ক টিস্যুটা ফেটে যাচ্ছে। আর ভিতরে কি থাকবে, ভিতরে আরও বিভিন্ন রকমের টিস্যু থাকবে, হ্যাঁ, ভিতরে তো আরও অনেক রকমের পদার্থ থাকবে, আর অনেক ধরনের স্তর থাকবে। এগুলো তোমরা যখন টিস্যু ও টিস্যুতন্ত্র যখন পড়াবো তোমাদের শর্ট সিলেবাসে আছে কিনা জানি না, ওই চ্যাপ্টারটা হ্যাঁ অলরেডি পড়ানো হয়ে গেছে তোমাদের। ওকে ফাইন। তো ওই চ্যাপ্টারের মধ্যে তুমি কিন্তু জানছিলা যে একটা গাছকে কাটলে কি কি লেয়ার পাওয়া যায়। তো একটা লেয়ার পাইছো তোমরা এপিডার্মিস বা বহিত্বক, তার মধ্যে একটা অংশ হচ্ছে কর্ক টিস্যু। তাহলে এপিডার্মিসের একটা অংশ হচ্ছে কর্ক টিস্যু। এই কর্ক টিস্যুটা কখনো কখনো ফেটে গেলে
যে অংশটা তৈরি হবে, ফাটা যাওয়া অংশটা, এই ফেটে যাওয়া অংশটাকে বলা হয় ল্যান্টিসেল। আচ্ছা, এটা কেন ফাটে এটা একটু বলি। কারণ এই কোষের ভিতরে মানে এই কাণ্ডটার মধ্যে কিছু স্থায়ী টিস্যু থাকে। কি থাকে রে? স্থায়ী টিস্যু। মানে স্থায়ী টিস্যু মানে কি? যে টিস্যুগুলো আর কখনো বিভাজিত হয় না, হ্যাঁ, আর কখনো বিভাজিত হয় না, এগুলো বলে স্থায়ী টিস্যু। ওই স্থায়ী টিস্যুগুলো, হ্যাঁ, নর্মালি স্থায়ী টিস্যু মানে যে টিস্যু বিভাজিত হয় না তাকে বলা হয় স্থায়ী টিস্যু। হ্যাঁ, কোনো কারণে যদি স্থায়ী টিস্যু হঠাৎ করে আবার বিভাজন শুরু হয়, স্থায়ী টিস্যু যদি আবার হঠাৎ করে বিভাজন শুরু হয়, তাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু বা সেকেন্ডারি, এক কথায় সেকেন্ডারি বলা হয়। তো স্থায়ী টিস্যু তো নর্মালি বিভাজিত হয় না। তো স্থায়ী টিস্যু মানে কি? যে টিস্যু বিভাজিত হয় না। তবে স্থায়ী টিস্যু অনেক দিন পর হঠাৎ করে যদি বিভাজন শুরু হয়, সেটাকে আমরা বলি সেকেন্ডারি। হ্যাঁ, তো খেয়াল করো, তো স্থায়ী টিস্যু বিভাজিত হওয়া, যে স্থায়ী টিস্যু বিভাজিত হচ্ছে সেটাকে আমরা বলি সেকেন্ডারি টিস্যু। কি টিস্যু? সেকেন্ডারি, মানে দ্বিতীয়বার আবার বিভাজিত হচ্ছে, সেকেন্ডারি টিস্যু। সেকেন্ডারি মানে কি? দ্বিতীয়বার। প্রথমবার তো স্থায়ী টিস্যুটা তৈরিতে হয়েছে বিভাজনের মাধ্যমে, কতদিন বিভাজিত হয় নাই, হঠাৎ করে আবার বিভাজন শুরু হইলে সেটাকে আমরা বলি সেকেন্ডারি টিস্যু। তা দেখো, যে টিস্যু বিভাজিত হয় না তাকে স্থায়ী টিস্যু বলা হয়। স্থায়ী টিস্যু যদি হঠাৎ করে বিভাজন শুরু হয়, সেটাকে আমরা সেকেন্ডারি টিস্যু বলি, সেকেন্ডারি ভাজক টিস্যু, এক কথায় সেকেন্ডারি বলে থাকি। তো হঠাৎ করে যদি বিভাজন শুরু হয়, স্থায়ী টিস্যু যদি হঠাৎ করে বিভাজন শুরু হয়, মানে সেকেন্ডারি টিস্যু যদি এখানে দেখা যায়, তো সেকেন্ডারি টিস্যুর কারণে, এখন সেকেন্ডারি টিস্যু মানে কি? সেকেন্ডারি টিস্যু যদি বৃদ্ধি পাবে না, সেকেন্ডারি টিস্যু প্রস্থটাকে বাড়াবে না, ব্যাদ বাড়াবে, প্রস্থটাকে বাড়াবে, উদ্ভিদের প্রস্থটাকে বাড়াবে। তখন স্বভাবতই তখন এই যে এপিডার্মিসের যে বাইরের যে লেয়ারটা, তখন কি হবে? ফেটে যাবে। এই ফেটে যাওয়ার স্থানটাকে ল্যান্টিসেল বলতেছি। তখন এই যে এপিডার্মিস মানে বাইরের ত্বকের যে কয়েকটি সেটা ফেটে যাবে। তুমি দেখো একটা জিনিস, একটা বস্তার ভিতরে যখন অনেক কিছু তুমি ঢুকাবা, তখন কিন্তু কি হচ্ছে? বস্তাটা ফেটে যায় না বা ব্যাগটা ফেটে যায় না। বিদের মার্কেটিং অনেকেই একদম, হ্যাঁ, একদম ব্যাগ ভরে ভরে কী করে মার্কেটিং করে। তো হঠাৎ করে অনেক অনেক বেশি ভরে গেলে তারপরে অনেক সময় ছিঁড়ে যায় না, ফেটে যায় না। জিনিসটা ওই রকম। প্র্যাকটিক্যালি চিন্তা করো যে ভিতরে যদি হঠাৎ করে কোষগুলো বিভাজিত হওয়া শুরু হয়, তখন কিন্তু বাইরের ত্বকটা স্বভাবতই ফেটে যাবে। ওই ফেটে যাওয়া জায়গাটাকে বলা হচ্ছে ল্যান্টিসেল। সিম্পল একটা কথা আমি বলতেছি আবার, সেটা হচ্ছে যে কয়েকটা শব্দ এখানে নতুন, তাই আমাদের হয়তো জটিল লাগতে পারে, কিন্তু আসলে কিন্তু জিনিসটা একদম সহজ। সেটা কি আমি আবারও বলি, উদ্ভিদের যে ত্বকটা আছে, বাইরের দিকে যে ত্বক, যেটা কি এপিডার্মিস মানে কি? এপিডার্মিসের যে বহিঃত্বক, উদ্ভিদের যে বহিঃত্বকটা আছে, ওই বহিঃত্বকের একটা, উদ্ভিদের যে বাইরের ত্বকটা আছে, এই বহিঃত্বকটার একটা অংশ হচ্ছে কর্ক টিস্যু। বহিঃত্বকের একটা উপাদান, একটা অংশ কর্ক টিস্যু। ওকে, ফাইন। আচ্ছা, আর উদ্ভিদের ভিতরে থাকবে কিছু স্থায়ী টিস্যু। এখন দেখো, স্থায়ী টিস্যু যদি হঠাৎ করে বিভাজিত হওয়া শুরু হয়, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ভাজক টিস্যু বা সেকেন্ডারি টিস্যু। তো সেকেন্ডারি টিস্যুর কারণে কর্ক টিস্যু ফেটে যায়। তা আমরা এটাও সংজ্ঞাতে বলার দরকার নাই, এটাও সংজ্ঞাতে বলার দরকার নেই। কি বলবো আমরা? সেকেন্ডারি টিস্যুর কারণে যদি কর্ক টিস্যুটা স্থানে স্থানে ফেটে যায়, তখন ওই ফেটে যাওয়া জায়গাটাকে আমরা বলবো ল্যান্টিসেল। কি সেল? ল্যান্টিসেল। তো আমরা সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে আগে বলবো আমরা ল্যান্টিসেল জিনিসটা কি, সেটার সংজ্ঞাটা আমরা আগে বলবো। তো ল্যান্টিসেল কি? যে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে আমরা সংজ্ঞাটা আমরা এইভাবে যদি দিই, খেয়াল করো, উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে, যে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে কর্ক টিস্যু স্থানে স্থানে ফেটে যায়। কর্ক টিস্যু স্থানে স্থানে ফেটে যায়, হ্যাঁ, কর্ক টিস্যু কি হয়? স্থানে স্থানে ফেটে যায়। হ্যাঁ, ফেটে যায়। এই ফেটে যাওয়া অংশকে আমরা কি বলবো? ফেটে যাওয়া অংশকে ল্যান্টিসেল বলে। ঠিক আছে, ল্যান্টিসেল বলে। তো এখানে দুইটা ওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে। ল্যান্টিসেলটা বোঝানোর জন্য আমার বুঝাইতে হবে, কার কথা বলতে হবে আমাকে বলতে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি আর যে কর্ক টিস্যু। আচ্ছা, ফাইন। তো এই ল্যান্টিসেলের ভিতর দিয়ে যে প্রসাধনটা হবে, তো ল্যান্টিসেলের ভিতর দিয়ে ধরো এটা ফেটে গেছে, ধরো এটা হচ্ছে ফেটে যাওয়া অংশ, এটা হচ্ছে উদ্ভিদের ফেটে যাওয়া অংশ, এটা কি
ধরো এই জায়গাটা হচ্ছে ফেটে যাওয়া অংশ, তো এই লেন্টিসেলের ভিতর দিয়ে পানি বাষ্প আকারে বের হওয়াকে আমরা বলবো লেন্টিকুলার প্রস্বাদন। সংজ্ঞাটা তো এখন নিশ্চয়ই পারবো, যেহেতু আমরা লেন্টিসেল চিনে গেছি এখন, তা আমরা কি বলবো, লেন্টিসেলের মধ্য দিয়ে পানি বাষ্প আকারে বের হওয়ার প্রক্রিয়াকে বলা হয় লেন্টিকুলার প্রস্বাদন। লেন্টিসেলের মধ্য দিয়ে পানি বাষ্প আকারে বের হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, লেন্টিকুলার প্রস্বাদন। আর তোমাকে বলছিলাম যে খুবই কম হয়, প্রস্বাদন কি হয়, খুবই কম হয়। পরের দুইটাতে খুবই কম হবে, জাস্ট এটাতেই বেশি হবে, ঠিক আছে। আর তাহলে সংজ্ঞাটা পারবা না, যে লেন্টিসেলের মধ্য দিয়ে পানি বাষ্প আকারে বের হওয়ার প্রক্রিয়াকে বলা হয় লেন্টিকুলার প্রস্বাদন। আমি লিখে সময় নষ্ট করছি না। তারপর আমরা যদি দেখি পরবর্তী দেখি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বরটা আমি মুছে ফেলি, জায়গা কম। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর আরেকটা আছে, সেটা কি প্রস্বাদন বলতে পারবা? এই কি প্রস্বাদন বলো? সেটা হচ্ছে কিউটিকুলার প্রস্বাদন। তো কিউটিকুলার প্রস্বাদন মানে কি? কিউটিকুলার প্রস্বাদন 3 নম্বর, কিউটিকুলার প্রস্বাদন, কিউটিকুলার প্রস্বাদন, কিউটিকুলার প্রস্বাদন, ঠিক আছে। আমরা এটা পারবো, কেন পারবো? কারণ আমরা জানি, আমরা যদি বলি কিউটিকুলার প্রস্বাদন মানে কিউটিকলের মধ্য দিয়ে যে প্রস্বাদন হয়, সিম্পল। আমরা কি বলবো, কিউটিকলের মধ্য দিয়ে যে প্রস্বাদন হয় তাকে আমরা কিউটিকুলার প্রস্বাদন বলতে পারি। হ্যাঁ, এখন ওইটা বলতে পারি স্যার কিউটিকল জিনিসটাকে একটু করে বলে দেন। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু কিউটিকুলার প্রস্বাদনের সংজ্ঞাটা কিন্তু কি বলে ফেলছি। তাহলে আমরা কিউটিকল কি সেটা আমাদের জানা দরকার। কিউটিকুলার প্রস্বাদন মানে কি, কিউটিকলের ভিতর দিয়ে যে প্রস্বাদন। তাহলে কিউটিকল কি সেটা আমরা একটু জানি। কিউটিকলটা দেখো, কিউটিকলটা হচ্ছে যে উদ্ভিদের শুষ্কতার হাত থেকে রক্ষা হওয়ার জন্য, উদ্ভিদের শুষ্কতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই আমরা কি করি, আমরা শীতের দিনে আমাদের জন্য আমাদের এই ঠোঁটগুলোকে কী করার জন্য, সুরক্ষিত রাখার জন্য, বা আমাদের ত্বকটাকে সুরক্ষিত রাখার জন্য আমরা বিভিন্ন আমরা কি দিই, আমরা লিপ জেল দিই। হ্যাঁ, লিপ জেল দিলে আমাদের ত্বকটা শুষ্কতার হাত থেকে, আমাদের ঠোঁটের ত্বকটা শুষ্কতার হাত থেকে রক্ষা পায়। তো উদ্ভিদও ওই যে লিপ জেল টাইপের কিছু একটা দিবে, সেটাকে বলা হয় একটা মোম জাতীয় আস্তরণ তার উপর পড়বে। ওটার উপর কী হবে, একটা মোম জাতীয় আস্তরণ পড়বে। উদ্ভিদ কী করে, উদ্ভিদের উপরে একটা মোম জাতীয় একটা মোম জাতীয় আস্তরণ হয়। এটা কিউটিন নির্মিত, কি নির্মিত, কিউটিন নির্মিত, শুষ্কতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা তুমি গাছে গিয়ে, আমি আজকে বলে দিচ্ছি, তুমি গাছে গিয়ে দেখলে এটা পাবা না, এটা খুবই সূক্ষ্ম, এটা লেগে থাকে উদ্ভিদের ত্বকের সাথে। তো আমরা বলতে পারি উদ্ভিদ শুষ্কতার হাত থেকে রক্ষার জন্য বহিঃত্বকের উপর যে কিউটিন জাতীয় অভেদ্য, এই কিউটিন জাতীয় অভেদ্য রাসায়নিক পদার্থ নির্মিত। তো যে পদার্থগুলো দিয়ে তৈরি হয় সেটার নাম হচ্ছে কিউটিন। তাহলে কিউটিন পদার্থ, তো কিউটিন পদার্থ দিয়ে যে আস্তরণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কিউটিকল, ঠিক আছে। তাহলে কিউটিকলটা কি নির্মিত, কিউটিকল। তো পুরো আস্তরণটার নাম কি, পুরো আস্তরণটার নাম হচ্ছে কিউটিকল। পুরো আস্তরণটার নাম কিউটিকল। পুরো আস্তরণটার নাম কি, পুরো আস্তরণটার নাম হচ্ছে কিউটিকল। আর কিউটিকলটা যে পদার্থ দিয়ে তৈরি সেটা হচ্ছে কিউটিন। তাহলে মোম জাতীয় পদার্থ, কিউটিন মোম জাতীয় অভেদ্য পদার্থ। তাহলে দেখো মোম জাতীয়, আমরা পুরো লাইনটা যদি বলি যে মোম জাতীয় কিউটিন নির্মিত। কিউটিকলটা কি নির্মিত, কিউটিকলটা কিউটিন নির্মিত, কিউটিন দিয়ে তৈরি, কিউটিন নির্মিত। কিউটিকল কি দিয়ে তৈরি, কিউটিন দিয়ে তৈরি। আর কিউটিনটা কিরকম, মোম জাতীয় অভেদ্য, মোম জাতীয় অভেদ্য পদার্থ, ঠিক আছে। এখন একটা জিনিস বলতে পারো যে স্যার এটা যদি অভেদ্যই হয় তাহলে এর ভিতরে যে পানিটা বের হয় কেমনে, এটা যদি অভেদ্যই হয়, দেখো পানি কিন্তু পানি হিসাবে বের হয় না, এটা পানির জন্য অভেদ্য। মোম জাতীয় অভেদ্য মানে কি, পানি তরল পানির জন্য অভেদ্য, তরল পানিটা বের হবে না কিন্তু বাষ্পটা বের হইতে পারবে। তো দেখো আমরা বলতে পারি উদ্ভিদ তার শুষ্কতার হাত থেকে, খেয়াল করো, এদিক দিয়ে তরল পানি বের হইতে পারবে না কিন্তু এদিক দিয়ে পানিটা বাষ্প আকারে বের হইতে পারবে। তো দেখো আমি যদি বলি যে উদ্ভিদের বাইরে একটা আবরণ থাকে, এর নাম কিউটিকল। কিউটিকলটা কিউটিন নির্মিত, কিউটিনটা কি, মোম জাতীয় অভেদ্য পদার্থ। আমরা সংজ্ঞাটা এইভাবে দিব, কিভাবে দিব, যে উদ্ভিদ তার শুষ্কতার হাত থেকে রক্ষার জন্য যে মোম জাতীয় অভেদ্য রাসায়নিক পদার্থের আস্তর তৈরি হয় তাকে কিউটিকল বলে। আমরা সংজ্ঞাটা এইভাবে দিই যে কি, উদ্ভিদ তার শুষ্কতার হাত থেকে রক্ষার জন্য, উদ্ভিদ তার শুষ্কতার
হাত থেকে রক্ষার জন্য, শুষ্কতার হাত থেকে রক্ষার জন্য, রক্ষার জন্য, রক্ষার জন্য কি হয় বলো? রক্ষার জন্য মোম জাতীয়, মোম জাতীয় অভেদ্য, অভেদ্য কিউটিন নামক পর্দা, কিউটিন নামক, কিউটিন নামক পদার্থ দিয়ে তৈরি, পদার্থ দিয়ে উদ্ভিদের শুষ্কতার হাত থেকে রক্ষার জন্য মোম জাতীয় অবৈধ কিউটিন নামক পদার্থ দ্বারা কিউটিকল আস্তরণ তৈরি করে, কিউটিকল আস্তরণ, আস্তরণ তৈরি করে। হ্যাঁ, ওকে ফাইন, আস্তরণ তৈরি করে। এখন আমরা যে কাজটা করব, এই জিনিসটা আশা করি বুঝে গেছি। হ্যাঁ, এখন কিউটিকলের মধ্য দিয়ে যে প্রসাধন তাকে কিউটিকুলার প্রসাধন বলে। সিম্পল, যেটা তো আমরা আগে থেকে বলছি যে কিউটিকুলার প্রসাধন মানে কি, কিউটিকলের মধ্য দিয়েও খুবই অল্প পরিমাণে পানি বাষ্প আকারে বের হইতে পারে। আমাদের ত্বক দিয়ে কি, আমাদের ত্বক দিয়ে কি প্রতিনিয়ত কি বেরোচ্ছে, বাষ্প আকারে কিন্তু পানি বের হচ্ছে। হয়তো বা বাষ্পটা আমরা দেখি না, কিন্তু ঘামলে দেখে, যে আমি ঘেমে গেছি ঘামটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের শরীর থেকে কিন্তু পানিও কিন্তু বাষ্প আকারে বের হয়, ত্বকের ভিতর দিয়েও পানি বের হইতে পারে। ওদের ক্ষেত্রে সেম, ওদের ত্বকের ভিতর দিয়ে পানিটা বাষ্প আকারে বের হয়। ওকে, আমরা এই জিনিসটা আশা করি পারবো। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এইভাবে একটু সুন্দর করে এভাবে আমরা পড়ে নিব। আচ্ছা, কতক্ষণ হয়েছে আমাদের? অলরেডি 1 আওয়ার। আমি আর তোমাদের থেকে সময় নিচ্ছি না। হয়তোবা তোমাদের ঈদের আগে হয়তোবা তোমাদের সাথে আর দেখা হবে না। তো তোমাদের সবার ঈদ ভালো যাক, এবং চেষ্টা করবা ঈদের মধ্যে ঘরে থাকা যত সম্ভব, এবং এত বাইরে আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার আপাতত দরকার নেই। জীবনে বেঁচে থাকলে ঈদ অনেক পাবা। আপাতত ঘরে থেকে ঈদটা উদযাপন করবা, এবং পাশাপাশি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মানে পড়াটা যেন ঠিক থাকে। এখন ঈদের মধ্যে অনেক সময় হয় কি, বিভিন্ন অকেশন থাকে আমাদের জীবনে। হ্যাঁ, তো এইগুলো তো আমরা সেলিব্রেট করবোই, ওটার ফাঁকে ফাঁকে পড়ালেখাটা চেষ্টা করব। আমি একটা কথা শুনছিলাম যে এক মেডিকেলের, আমি তোমাদের মতো যখন ইন্টারে পড়ি, তখন শুনেছিলাম যে কোনো এক ভাই যে ঈদের দিনেও নাকি পড়ালেখা করছে। তো সেটা তোমরা ঈদের দিন পড়ালেখা না করলেও অন্ততপক্ষে আগে পিছে সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা করবা। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।